Hello and welcome friends. In this video, I am going to discuss poverty chapter from class 11 NCERT. তোমরা যারা আমার চ্যানেল থেকে জুড়ে আছো আগে থেকে তারা জানো যে অলরেডি ইন্ডিয়ান ইকোনমির উপর আমি একটা ভিডিও সিরিজ শুরু করেছিলাম, অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকের এখানে ভিডিওতে পভার্টি সম্বন্ধে ডিসকাস করব। তোমরা যারা নতুন আমার চ্যানেলে জুড়ছো তারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো, আই লাইক টু রিকোয়েস্ট ইউ টু গো টু মাই প্লেলিস্ট. From there you can see my previous videos. Also, I am going to share the link of the previous videos in the description box. But তোমরা দেখো আগের ভিডিওগুলো, তোমরা দেখো, কারণ কি, যেহেতু এটা কন্টিনিউয়েশন হচ্ছে সিরিজটা, তো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্ষেত্রে সুবিধা হবে। কেমন? এছাড়াও আমার চ্যানেলে দেখবে কনসেপ্ট অন ইকোনমি বলে একটা ফোল্ডার আছে, প্লেলিস্টে পাবে। সেখানে আমি কিছু বেসিক ইকোনমির উপরে কনসেপ্ট রিলেটেড ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। ওভারঅল তোমাদের ইকোনমি আন্ডারস্ট্যান্ডের ক্ষেত্রে সুবিধা হবে। নাও লেটস স্টার্ট টু দিস টপিক, দ্যাট ইজ পভার্টি। পভার্টি দেখো, হিস্ট্রিক্যালি ইন্ডিয়ান ইকোনমি কিন্তু ছিল অ্যাগ্রেরিয়ান ইকোনমি। আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে দেখেছি, মৌলিয়া পিরিয়ডে দেখেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু ট্রেডের একটা ভীষণ বড় গুরুত্ব ছিল। ইন্ডিয়ান সিভিলাইজেশন আমরা দেখেছি যে পশ্চিমী ওয়ার্ল্ডের সঙ্গে, বিশেষ করে মেসোপটেমিয়া, সুমের, সেখানে ব্যবসা বাণিজ্য হতো। গুপ্তা পিরিয়ডে দেখেছি। তো ওভারঅল মানে ব্রিটিশ অ্যাডভেন্টের আগে পর্যন্ত ইন্ডিয়ান ইকোনমি কিন্তু ভিলেজ ইকোনমি ছিল, লোকাল ইকোনমি ছিল, এবং ইন্ডিয়ান ইকোনমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি ছিল। ব্রিটিশরা যখন এলো, যখন থেকে কলোনিয়ালিজম শুরু হলো, তখন থেকে কি ইন্ডিয়ান ইকোনমি ডিস্ট্রয় হয়ে গেল। ব্রিটিশরা আমাদের ইকোনমি ডিস্ট্রয় করে দিল। কারণ কি, তারা আমাদের ইকোনমিকে ইউটিলাইজ করতো, এখান থেকে রিসোর্স নিয়ে যেত, নিয়ে গিয়ে তাদের ওখানে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল সেখানে কাজে লাগাতো। আমাদের এখান থেকে র মেটেরিয়ালস নিয়ে গিয়ে তারা সেখানে ইউটিলাইজ করতো এবং ফিনিশ প্রোডাক্ট আমাদের এখানে দিত। তো ব্রিটিশ আসার পরে আমাদের ভিলেজ ইকোনমি ডিস্ট্রয় হয়ে গেছিল, আমাদের হ্যান্ডিক্রাফট, আর্কিটেকচার ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় হয়ে গেছিল। তো বেসিক্যালি পভার্টি ইন ইন্ডিয়ান সোসাইটি বিগ্যান টু loom large from the British colonialism. কেমন? দেখো, এখানে একটা লাইন দেওয়া আছে ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু দাগ দিয়ে রেখেছি। বেসিক্যালি এই চ্যাপ্টারটা অনেক 12 থেকে 13 পেজের চ্যাপ্টার, কিন্তু সবকিছু পড়ার দরকার নেই। যদি একদম ফার্স্ট টাইম রিড করো, পড়তে পারো। আদারওয়াইজ আমি যেগুলো দাগ দিয়ে রেখেছি এগুলো পড়লে এনাফ। While addressing the Constituent Assembly in 1947, Jawaharlal Nehru had said, "These achievement," he meant to say independence, "is but a step." আমাদের এই অর্জনটা, যে স্বাধীনতা আমরা অর্জন করছি, এটা জাস্ট একটা স্টেপ, একটা সিঁড়ি। কিসের সিঁড়ি? না, অ্যান ওপেনিং অফ অপরচুনিটি। একটা অপরচুনিটি যেটা খুলছে, যার দরজা খুলছে, যার সিঁড়িটা প্রশস্ত হচ্ছে, তার একটা অপরচুনিটি। বাট আমাদের রিয়েল অ্যাচিভমেন্ট হবে কি, কখন? দি এন্ডিং অফ পভার্টি অ্যান্ড ইগনোরেন্স অ্যান্ড ডিজিজ ইনইকুয়ালিটি অপরচুনিটি। কারণ তোমরা জানো ইন্ডিয়ান সোসাইটিতে তখন ইনইকুয়ালিটি চরম ছিল। বেশিরভাগ মানুষ ছিল পুয়ার। More than 50% of Indian population was below poverty line, and also there was immense inequality in the society, ignorance, illiteracy. So এইগুলোকে যদি এরাডিকেট করা যায়, যদি এগুলোকে আমরা শেষ করতে পারি, তবেই আমাদের রিয়েল অ্যাচিভমেন্ট হবে, তখন বলেছিল। এবং আমরা তার এই চিন্তা ভাবনাটাকে দেখতে পাই কি, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানেও পভার্টি এরাডিকেশনের স্টেপ নেওয়া ছিল। সো তখন থেকে কিন্তু আমাদের সেই স্ট্রাগল শুরু হয়েছে পভার্টি এলিগেট করার জন্য। বাট আনফর্চুনেটলি আমরা এখন পর্যন্ত সেরকম সিগনিফিকেন্ট কিছু অর্জন করতে পারিনি। কারণ কি, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলে একটা রিপোর্ট পাওয়া যায়, যেখানে ডেভেলপড এবং লিস্ট ডেভেলপড কান্ট্রির ওপরে সার্ভে করে র্যাঙ্কিং পাবলিশ করা হয়। এবং সেখানে দেখা গেছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স র্যাঙ্কে অ্যাজ অফ লেটেস্ট 2019 রিপোর্ট, ইন্ডিয়া র্যাঙ্কড 102 out of 170 countries. So you understand that the situation is not good at all. এবং সব থেকে ওয়ারি is that India is even after the countries like Nepal and Bangladesh. So you understand that India as a nation has lot to do to eradicate poverty from our society. কেমন? এবার দেখো, poverty মানে কিসের উপর বেস করে পোভার্টি বলতে পারো যে আমাদের সোসাইটিতে পোভার্টি আছে, বা পোভার্টির ইমপ্লিকেশন কি, বা কি কি ইন্ডিকেশন তার। দেখো, পোভার্টি হ্যাজ মেনি ডাইমেনশনস। ইট ক্যান বি লুকড থ্রু ভ্যারিড ইন্ডিকেটরস। বিভিন্ন ইন্ডিকেটর মাধ্যমে দেখা যায় কি, লেভেল অফ ইনকাম, লেভেল অফ ইনকাম, কনজাম্পশন। যদি কম ইনকাম থাকে, পার ক্যাপিটা ইনকাম যদি কম, তুমি বলতে পারো হ্যাঁ পভার্টি রয়েছে। পার ক্যাপিটা কনজাম্পশন যদি কম, কনজাম্পশন মানে কি, আমরা একটা মানুষ হিসাবে আমাদের ডেইলি যা খাবার দরকার, ডেইলি যে আমাদের চাহিদা দরকার, সেটাকে বলা হয় কনজাম্পশন। সোশ্যাল ইন্ডিকেটর, সোশ্যাল ইন্ডিকেটর কোনটা? লিটারেসি, হেলথ স্ট্যান্ডার্ড,
সোশিও পলিটিক্যাল পার্টিসিপেশন, ভালনারেবিলিটি টু রিস্ক, মানে কতটা রিস্ক ফ্যাক্টর আমাদের সোসাইটিতে আছে তার উপর বেস করে কিন্তু পভার্টিকে মেজার করা হয়। ঠিক আছে, নেক্সট আর কি পড়বে, নেক্সট পড়বে একদম যে পভার্টির চলে আসবে যে ব্রিটিশ কলোনিয়ালিজমের টাইমে ইন্ডিয়ান থিঙ্কার দাদাভাই নওরোজি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে কিন্তু এটা মনে রাখবে যে দাদাভাই নওরোজি ছিল সেই টাইমে যে ফার্স্ট পার ক্যাপিটা ইনকাম এবং ন্যাশনাল ইনকামের কথা বলেছিলেন ব্রিটিশ কলোনিয়ালিজম টাইমে। বেসিক্যালি হি ট্রাই টু হাইলাইট দ্য ডিস্ট্রেস কন্ডিশন অফ ইন্ডিয়ান পপুলেশন ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়ালিজম, এবং ব্রিটিশরা যে আমাদের উপরে ইকোনমিক্যালি এক্সপ্লয়টেশন করছে সে দাদাভাই নওরোজি কিন্তু তার বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে দেখিয়েছেন এবং তিনি কিন্তু সেটাকে হাইলাইট করার চেষ্টা করেছিল। এখান থেকে কনসেপ্ট আসে, মনে রাখবেন দাদাভাই নওরোজি, আর.সি. নাগ, এরা ছিলেন তখনকার সময়ে ব্রিটিশ কলোনিয়াল টাইমে ইকোনমিক ক্রিটিক। কোশ্চেন আসে, এটা মাথায় রাখতে হবে কেমন। এবং সেই বিভিন্ন দাদাভাই নওরোজি কিন্তু বিভিন্ন থিওরি ইনভেন্ট করেছিলেন যার মাধ্যমে পার ক্যাপিটা ইনকাম, ন্যাশনাল ইনকাম এগুলো কিন্তু তিনি ক্যালকুলেট করেছিলেন সেই টাইমে দাঁড়িয়ে কেমন। এবারে ক্যাটাগরাইজিং অফ পভার্টি, এটা একটু জেনে রাখবে যে পভার্টি কত ধরনের ক্লাসিফিকেশন হতে পারে। ফার্স্ট, অলওয়েজ পুর, যারা সবসময় পুর, যারা অলওয়েজ পভার্টি লাইনের নিচে তাদেরকে অলওয়েজ পুর বলা হয়। নেক্সট, ইউজুয়ালি পুর। ইউজুয়ালি পুর মানে কি, যারা ম্যাক্সিমাম টাইম, বছরের ম্যাক্সিমাম টাইম যারা জেনারেলি পুর, বিলো পভার্টি লাইনের নিচে থাকে, কিন্তু কোনো একটা টাইম বছর 1 মাস 2 মাস কোনো সার্টেন ইনকামের রাইজের জন্য কোনো কারণে, বোনাস হোক কোনো কিছু হোক, তার কারণে তারা পভার্টি লাইনের উপরে চলে আসে, তাদেরকে বলা হয় ইউজুয়ালি পুর। জেনারেলি পোর বলতে এই দুটো ক্যাটাগরিকেই বোঝায়, অলওয়েজ পোর অ্যান্ড ইউজুয়ালি পোর, এবং তাদেরকে দুজনকে নিয়েই যে ক্যাটাগরাইজ করা হয়েছে তাকে বলা হয় ক্রনিক পোর। অলওয়েজ পোর অ্যান্ড ইউজুয়ালি পোর, জেনারেলি দে আর পোর পিপল অ্যান্ড দে আর কল্ড ক্রনিক পোর। নেক্সট, চার্নিং পোর। চার্নিং পোর মানে যারা ফ্রিকুয়েন্টলি বিলো পভার্টি লাইনের উপরে নিচে যাওয়া আসা করে তাদেরকে বলা হয় চার্নিং পোর। নেক্সট, অকেশনালি পোর। অকেশনালি পোর মানে জেনারেলি দে আর নট পোর পিপল বাট সামটাইমস দে কাম বিলো পভার্টি লাইন, এবং এদেরকে অনেক সময় ট্রানজিয়েন্ট পোরও বলা হয়। এবং আরেকটা শ্রেণীর পিপল আছে যাদেরকে বলা হয় নেভার পোর, বেসিক্যালি দে আর রিচ পিপল কেমন। এবার দেখো পভার্টি লাইনের কথাটা বলছি, তাহলে পভার্টি লাইনের ইন্ডিকেশনটা কি, লেভেলটা কি, কিভাবে পভার্টি লাইনকে ফিক্সড করা হয়। বেসিক্যালি পভার্টি লাইন হচ্ছে ধরো একটা সার্টেন স্ট্যান্ডার্ড তৈরি করে দেওয়া হয়, সেই সার্টেন স্ট্যান্ডার্ডের উপরে যারা তারা আপার দ্য পভার্টি লাইন, আর যারা নিচে তারা বিলো পভার্টি লাইন। এবং এই তোমার স্ট্যান্ডার্ড করা হয়েছে যেমন রুরাল পিপলের ক্ষেত্রে যদি কেউ 2400 ক্যালোরি কনজাম্পশন যার হয় এবং সেইটার কনজাম্পশনে যদি তুমি মানিটারি ভ্যালু নাও, টাকার ভ্যালু নাও, তাহলে সেই টাকাটা যদি তার ডেইলি তার এক্সপেন্ডিচার হয় তাহলে ঠিক আছে, কিন্তু তার নিচে হলে সে হবে বিলো পভার্টি লাইন। আরবান পিপলের ক্ষেত্রে 2100 ক্যালোরি কনজাম্পশন, মানে 2100 ক্যালোরি তার খাবার ইনটেক হবে এবং সেই ইনটেকের জন্য যে টাকা খরচ হবে সেটা হচ্ছে তার লিমিট, তার নিচে হলে সে বিলো পভার্টি লাইন। ঠিক আছে, এর উপর বেস করে স্ট্যান্ডার্ড ফিক্সড করা হয়, এটা চেঞ্জ হয় টাইমের সঙ্গে সঙ্গে কেমন। এবং তোমার গভর্নমেন্ট কিভাবে করে, গভর্নমেন্ট করে মান্থলি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার নেয়, মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, রুরাল হোক আর আরবান হোক, সে তার ডেইলি কনজাম্পশনের হিসাবে মান্থলি কনজাম্পশন হিসাবে হবে এবং মান্থলি কনজাম্পশন হিসাবে তার মান্থলি এক্সপেন্ডিচার হবে। যদি স্ট্যান্ডার্ড মান্থলি এক্সপেন্ডিচার এর নিচে হয় তখন তাকে বলা হবে বিলো পভার্টি লাইন কেমন। নেক্সট এখান থেকে আর কি দেখবে, এখান থেকে সেরকম কিছু দেখার নেই। হ্যাঁ, নেক্সট একটা জিনিস দেখে রাখবে যে বিভিন্ন ফ্যাক্টরস অফ পভার্টি, পভার্টির ক্ষেত্রে মানে ইমপ্লিকেশনটা কি, পভার্টি ইমপ্লিকেশন কি। কোনো ব্যক্তি যদি গরিব হয় তার ডেফিনেটলি এডুকেশন, হেলথ, ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, এইগুলো যে বেসিক রিকোয়ারমেন্টস, বেসিক অ্যাবিলিটিস আছে সেগুলো তারা অ্যাক্সেস করতে পারে না, ইনঅ্যাক্সেসিবল থাকে তাদের কাছে। এবং এগুলো ইনঅ্যাক্সেসিবল থাকার জন্য জেনারেলি দে সাফার ফ্রম ইল হেলথ, ডিজিজ, এপিডেমিক, ইলিটারেসি। তো এইগুলো একটা সমাজের ইমপ্লিকেশন, পভার্টির একটা ইমপ্লিকেশন। পভার্টি যদি যেখানে পভার্টি থাকবে সেখানেই কিন্তু এই জিনিসগুলো গ্রো করে উঠবে ন্যাচারালি। তো এটা একটা সমাজের আমাদের রোগ বলতে পারো, এবং এটা পভার্টি এরাডিকেশন না করা গেলে এটাকে কোনোভাবেই এরাডিকেট করা যাবে না কেমন। নেক্সট আর কি পড়বে এখান থেকে, নেক্সট চলে আসো যে হ্যাঁ, দি নাম্বার অফ পুয়ার ইন ইন্ডিয়া, হেড কাউন্ট রেশিও যেটাকে বলা হয়, এটা একটু জেনে রাখতে হবে। হেড কাউন্ট রেশিও কি, দেখো when the number of poor is estimated as the proportion of people below the poverty line, it is known as head count ratio. হেড কাউন্ট রেশিও কি, তাহলে যত লোক বিলো পভার্টি লাইনের নিচে, তুমি যখন সেই ক্যালকুলেশনটা করবে তখন তাকে বলা হবে হেড কাউন্ট রেশিও।
ইন্ডিয়ার ক্ষেত্রে এই হেড কাউন্ট রেশিও বা বিলো পভার্টি লাইন বা কত মানুষ পভার্টি লাইনের নিচে কোন অর্গানাইজেশন ক্যালকুলেশন করে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন এনএসএসও। এবং আগে এটাকে পাবলিশ করতো প্ল্যানিং কমিশন তোমরা যারা এখন অ্যাবলিশ হয়ে আছে, এখন সেটা করছে নীতি আয়োগ। নীতি আয়োগ পাবলিশ করে, কাজটা করে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। কেমন? নেক্সট এখানে কিছু স্ট্যাটিস্টিক দেওয়া আছে তোমাদের বোঝার জন্য। দেখো, ইন 1973-74 about 50% of the total population was below the poverty line। 1973-74 সালে 55% মানুষ কিন্তু আমাদের ইন্ডিয়াতে পপুলেশন বিলো পভার্টি লাইন ছিল, যেটা খুবই অ্যালার্মিং। এবং সিগনিফিকেন্টলি এটা কিন্তু ফিগারটা ইমপ্রুভ করেছে, কারণ অ্যাজ অন 2011-12 ডেটা it has fallen to 22%, from 55% to 25%। the number of BPL persons has reduced। কেমন? তো তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বার ইমপ্রুভ করেছে, বাট দিস ইজ নট সিগনিফিক্যান্ট। নেক্সট দেখতে হবে হোয়াট কজেস পভার্টি। দেখো, আমি যেটা ডিসকাস করছিলাম যে ব্রিটিশ কলোনিয়ালিজম, exploitation of British by their political and economical power was the main reason for poverty in India। ব্রিটিশ কলোনিয়ালিজম ছিল কারণ কি, আমাদের ব্রিটিশ আসার পরে আমাদের অ্যাগ্রারিয়ান ইকোনমি ডিস্ট্রয় হয়ে যায়, হ্যান্ডিক্রাফট ট্রেড ডিস্ট্রয় হয়ে যায়, আমরা শুধুমাত্র সাপ্লায়ার অফ র মেটেরিয়ালস এ পরিণত হয়েছিলাম এবং ফিনিশড গুড নিতাম। হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় হয়ে যায়, ভিলেজ ইকোনমি ডিস্ট্রয় হয়ে যায়, ক্যাশ ক্রপস চাষ করার জন্য, লাইক ইন্ডিগো চাষ করার জন্য যে আমরা খাদ্যে স্বয়ং নির্ভর ছিলাম, যে আমাদের গ্রাম, সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এবং বেসিক্যালি তখন থেকে হাঙ্গার বা পভার্টি শুরু হয়। এরপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করেছিল এটাকে কাউন্টার করার জন্য ল্যান্ড ডিস্ট্রিবিউশনের, যে জমিদার যারা ছিল, যারা মিডিল ম্যান ছিল, যাদের কাছে মেনলি জমির মালিকানা ছিল এবং তাদের আন্ডারে যারা ডে লেবারার ছিল, তাদেরকে চেষ্টা করেছিল জমি দিয়ে দেওয়ার, জমির মালিক তৈরি করে দেওয়ার। তো এটা তৈরি করার ফলে কি হলো, দেখা গেল যে জমি সকলকে ভাগ করে দেওয়ার জন্য সবাই অল্প পরিমাণের জমি পেল, এবং ভারতবর্ষের সমস্ত স্টেটেও এটা ইকুয়ালি হয়েছিল না ডিস্ট্রিবিউশনটা। এখন যারা আগে জমিতে কাজ করতো, তারা জমির মালিক হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এই জমিটাকে এফিসিয়েন্টলি সাকসেসফুলি ইউটিলাইজ করতে পারলো না। কেন পারলো না? কারণ কি, ক্যাপিটাল, তাদের কাছে টাকা পয়সা ছিল না, প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছিল না, এবং ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড তৈরি হয়ে যাওয়ার পরে জমির পরিমাণ কমে যাওয়ার ফলে যে তাদের প্রোডাকশন সেটা কম হলো, এবং সেই প্রোডাকশনের ফলে দেখা গেলো তাদের কোনো রকম তাদের কনজামশনটা হচ্ছে, কিন্তু তারা সেখান থেকে কোনো ইকোনমিক ভ্যালিউ কিন্তু পেলো না, ইকোনমিক গেইন হলো না। তো তার ফলে তাদের যে ডেভেলপমেন্ট হওয়ার দরকার ছিল সেটা কিন্তু হয়নি। তারপরে কি হলো, 1971 গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশনে কি ছিল, বেসিক্যালি ইন গ্রিন রেভলিউশন হাই ইল্ডিং সিডস ওয়াজ introduced in our society, এবং the implication of the seeds where it required profound water, insecticides and fertilizer। এবং এইগুলো দরকারের জন্য, যেহেতু ক্যাপিটাল দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার, যারা বিগার ফার্মার ছিল, যারা রিচ ফার্মার ছিল, তারাই ইউটিলাইজ করতে পেরেছিল এগুলোকে, এবং ক্যাপিটালাইজ তারাই করতে পেরেছিল গ্রিন রেভলিউশনের। কিন্তু যারা ছোট মার্জিনাল সেক্টরে ছিল, they did not really capitalize the result of green revolution, কারণ তাদের কাছে জমিতে জল দেওয়ার জন্য ইলেকট্রিসিটি কানেকশন ছিল না, ফার্টিলাইজার দেওয়ার জন্য, সার দেওয়ার জন্য টাকা ছিল না, কেমন, ইনসেকটিসাইডস দেওয়ার জন্য টাকা ছিল না। তো বেসিক্যালি দে ডিড নট ম্যানেজ ইট অল। তো এটা আরো বরং পভার্টিকে ওয়াইডেন করেছিল। কারণ কি ছিল, যারা বড় ছিল, যারা রিচ ছিল, তারা এইটার ফলটা ভোগ করে আরো বড় হয়ে গেছিল, এবং যারা মার্জিনালিস্ট ছিল তারা কম্পিটিশনে পিছিয়ে পড়ে আরো বড় হয়ে গেছিল। তো আলটিমেটলি পভার্টিকে এরাডিকেশন করা যায়। কেমন, এই সমস্ত কারণ ছিল। এবং এছাড়াও আমাদের সোসাইটিতে তোমার আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ শুরু থেকেই ছিল, একদম হিস্ট্রিক্যালি। কিছু মানুষ সমাজে যারা উঁচু শ্রেণীর মানুষ, তাদের কাছে এই সমস্ত কিছু ছিল, প্রতাপ, প্রতিপত্তি, অর্থনীতি, মালিকানা সবকিছু তারা ছিল। তো ইনইকুয়ালিটি ছিল। তো হিস্ট্রিক্যালি এই সমস্ত কারণে পভার্টিটা কিন্তু আমাদের সোসাইটিতে ছিল। এখন দেখো, কিছু একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে গভর্নমেন্ট তাহলে কি কোনো কাজ করেনি পভার্টি এলিমিনেশনের জন্য? অবশ্যই করেছিল।
কারণ 1947-এ তোমরা প্রাইম মিনিস্টার নেহেরুর স্পিচ দেখলে, সেখান থেকে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান থেকে শুরু করে অ্যাজ অফ টুডে through PM Kishan or PM Jai Yojana, government is trying to eradicate poverty, but we have not done significantly well. তার কারণ কিছু ফলস। স্টিল তোমাদেরকে কিছু স্কিম প্রোগ্রামস এর কথা জেনে রাখতে হবে, যেটা জানা দরকার এবং এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যেমন কি ধরো ভ্যারিয়াস ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রামস লাইক রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম REGP, প্রাইম মিনিস্টার রোজগার যোজনা অ্যান্ড স্বর্ণ জয়ন্তী সারা রোজগার যোজনা, এসব স্কিমের মাধ্যমে চেষ্টা করা হয়েছিল এরাডিকেট করার, বিভিন্ন এমপ্লয়মেন্ট দেওয়া রুরাল পিপলকে। ঠিক আছে, যেমন তোমার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা করা হয়েছিল। মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের মাধ্যমে রুরাল এরিয়া মানুষদেরকে মিনিমাম একটা এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এইগুলোর মাধ্যমে ইনকাম বাড়ানোর চেষ্টা, ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর চেষ্টা, যাতে করে রুরাল ইকোনমিকে রিভাইভ করা যায়, মানুষের হাতে কাজ আসে, ইনকাম আসে, এই সমস্ত চেষ্টা করা হয়েছিল। গভর্নমেন্ট এখনো চেষ্টা করছে। কেমন? দেখো নেক্সট আর কি জানতে হবে, এরকম কিছু স্কিম, নতুন স্কিমগুলো যেমন জেনে নেবে। যেমন হচ্ছে তোমার গ্রামীণ স্বরোজগার যোজনা বললাম, গ্রামীণ স্বরোজগার যোজনার মাধ্যমে একই মানুষকে রোজগার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, এই মিশনের মাধ্যমে সেলফ হেল্প গ্রুপকে প্রমোট করা হচ্ছে গ্রামীণ এলাকায়, তাদের গ্রুপ তৈরিতে উৎসাহিত করা হচ্ছে, বিভিন্ন লোন দেওয়া হচ্ছে ব্যাংক থেকে। সেই সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করা হচ্ছে NRLM প্রজেক্টের আন্ডারে, যাতে করে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। এবং অ্যাজ অফ লেটেস্ট তোমরা জানো যে PM কিষাণ নিধি চালু হয়েছে, যেখানে চাষিদেরকে টাকা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, PM জয় প্রোগ্রাম চালু হয়েছে, যেখানে গরিব মানুষের হেলথের জন্য টাকা দেওয়া হচ্ছে, হেলথ ইন্স্যুরেন্স। ওভারঅল এই প্রজেক্টগুলোর মাধ্যমে কিন্তু একটাই টার্গেট, পভার্টিকে এরাডিকেশন করা। এখানে আরো কিছু স্কিম দেওয়া আছে, তোমরা স্কিমগুলো জাস্ট জেনে রাখবে। যেমন ধরো ICDS প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার মাধ্যমে নিউট্রিশিয়াস প্রোগ্রাম দেওয়া হচ্ছে, ফুড দেওয়া হচ্ছে, নিউট্রিশন দেওয়া হচ্ছে ফর যে চিলড্রেন, ল্যাকটেটিং মাদার, প্রেগনেন্ট মাদার, তাদের জন্য দেওয়া হচ্ছে। স্কুলের মিড ডে মিল স্কিম, ঠিক আছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আগেই বললাম, বাল্মীকি আম্বেদকর আবাস যোজনা, হাউজিং ফর অল, এইসব বিভিন্ন প্রজেক্টের কিন্তু একটাই টার্গেট, পভার্টি এরাডিকেশন। সেই সঙ্গে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যারা গ্রামীণ এলাকার বা আরবান এরিয়ার বয়স্ক এজেড পিপল আছে, তাদের জন্য কাজ করা হচ্ছে। তো ওভারঅল এগুলো একটু দেখে নেবে, বেশি কিছু জানতে হবে না, কিন্তু লেটেস্টগুলো জানতে হবে। লেটেস্ট যেমন কি তোমার যেটা বললাম PM জয়, PM কিষাণ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কেমন, আরো কিছু লেটেস্ট আছে, সেগুলো একবার দেখে নেবে। এবার দেখো রিসেন্ট একটা কনসেপ্ট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করছে, সেটা হচ্ছে তোমার DBT, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কি, আগে কি হতো যে সবাইকে সাবসিডি দেওয়া হলো, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টেও তাই ছিল, কিন্তু 2009 থেকে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টে চেঞ্জ আছে। সেখানে কি হয়, বিভিন্ন পার্সনকে ক্লাসিফাই করে দেওয়া হয়, BPL, অন্তর্দয়া, APL। তার মানে কি বিভিন্ন ক্যাটাগরির ভাগ করে যাদের যেটা দরকার তাদেরকে সেটা দেওয়া হলো, এটা একটা স্টেপ। এখন যেমন করা হচ্ছে DBT, ডাইরেক্ট টু বেনিফিট ট্রান্সফার, মানে যাদের দরকার তাদেরকে আইডেন্টিফাই করা হবে, করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিটটা দিয়ে দেওয়া হবে। যেমন এখন তোমার ইয়েতে হচ্ছে, PM কিষাণে হচ্ছে। তাহলে কি হবে, গভর্নমেন্টকে আগে যে টাকা খরচ করতে হতো একদিকে, সেটা যেমন করবে, সেই সঙ্গে ডাইরেক্ট অ্যাকাউন্টে দেওয়ার ফলে কি হবে, যারা দরকার তারা পাবে, তারা ডাইরেক্টলি পাবে, কোনো মিডিল ম্যান থাকবে না। দেখো আমাদের দেশে কিন্তু একদম শুরু থেকে যে রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে এইসব সাবসিডি, তারপরে তোমার ভর্তুকি, এসবের পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রচুর খরচ হয়, এবং রেভিনিউ এক্সপেন্ডিচার এত বেশি হয় যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেখানে কিন্তু বেশি খরচ হয় না। সেই জন্য আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, রোডস, এগুলো অনেক পিছিয়ে। তো যখনই রেভিনিউ এক্সপেন্ডিচার করবে, তুমি যখন সাবসিডি স্কিমকে যখন ন্যাশনালাইজড করে নিতে পারবে, তখন সেই টাকাটা যেটা বেঁচে যাবে, সেটা কিন্তু তখন গভর্নমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পারবে, ইনফ্রাস্ট্রাকচার দিতে পারবে, এবং ইনফ্রাস্ট্রাকচার যখনই হবে তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার ইকোনমিতে একটা চেঞ্জেস আসবে। So government is trying to do that. Come on. So overall, still government is trying to eradicate poverty from our society, but one thing that it has to be rationalized. Subsidy has to be rationalized. It has to be targeted.
For that reason, DBT is one of the best tool that government is trying to apply in our society. কেমন? সো বেসিক্যালি ফ্রেন্ডস, এই চ্যাপ্টার থেকে সেরকম ইম্পর্টেন্ট কোনো কিছু নেই, কিন্তু কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে জেনে নিতে হবে যে কী কী স্কিম গভর্নমেন্ট আনছে। এটা একটু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড, নতুন নতুন ধরনের স্কিম আসবে, তোমরা আপডেট করে নেবে বই। কেমন? সো ফ্রেন্ডস, আজকে এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে হিউম্যান ক্যাপিটাল সম্বন্ধে ডিসকাস করবো, এবং এনসিইআরটির ওই চ্যাপ্টার ডিসকাস করার পরে আমি শিফট করে দেবো সঞ্জীব ভার্মাতে, কিন্তু সিরিজটা কন্টিনিউ থাকবে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা ইকোনমিক আরও ভালোভাবে জানতে কনসেপ্ট অন ইকোনমি বলে যে আমার ফোল্ডার আছে, প্লেলিস্টে পেয়ে যাবে, সেখানে যাবে, সেখানে আমি কিন্তু বিভিন্ন কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছি। আর বাই দ্য ওয়ে, তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের ফিলোস ফ্রেন্ডসের সঙ্গে, যাতে ম্যাক্সিমাম পিপল এই বেনিফিটটা নিতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম সাবস্ক্রাইব ইট, লাইক ইট। কেমন? তাহলে কি আমি মোটিভেশন পাবো আরও নতুন নতুন ভিডিও আনার। সো ফ্রেন্ডস, I thank you all for your time. Have a great day.